নমস্কার, সুপ্রভাত। আজকে 13ই সেপ্টেম্বর। আজকের প্রথম এডিটোরিয়াল ট্রাম্প প্রশাসনকে নিয়ে। কয়েক সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা অর্থাৎ ইউনাইটেড স্টেটস ট্রেড নেগোসিয়েটার্স দিল্লি সফর বাতিল করেছিল তখন পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল। কিন্তু হঠাৎই মার্কিন সরকার ঘোষণা করল ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও ভারতীয় বাণিজ্য প্রতিনিধি দলকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানানো হয়েছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র মুক্ত বাণিজ্য চুক্তির জন্য অর্থাৎ ইন্ডো ইউএস এফটিএ নিয়ে আলোচনা পুনরায় শুরু করার জন্য। এই ঘোষণা এলো কয়েকদিন পর যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া ও প্রকাশ্য মন্তব্যে 4 মাসের টানাপোড়েন থামানোর ইঙ্গিত দিয়েছিলেন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর জানালেন সম্পর্ক এখন থেকে মসৃণ হবে, শিগগিরই বাণিজ্য চুক্তি ঘোষণা করা হবে, আর এবছর পরে কোয়াড সামিটও বসবে। কিন্তু বাস্তব চিত্রটা এতটা সরল নয়। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে শুল্ক অর্থাৎ ট্যারিফ, ভিসা, ডিপোর্টেশন অর্থাৎ প্রত্যর্পণ, এমনকি অপারেশন সিন্দুর, পাকিস্তান প্রসঙ্গ, যুদ্ধবিরোধী ইত্যাদি নিয়ে ট্রাম্পের মন্তব্য এসব নিয়ে পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে ভারতও আপাতত এগোতে রাজি বলেই মনে হচ্ছে, কারণ মন্ত্রী পীযূষ গোয়েল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিশ্চিত করেছেন যে ভারত সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাচ্ছে। তবে সমস্যাটা নতুন করে জটিল করেছে ট্রাম্প প্রশাসনের বক্তব্য ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করুক। গর বলেছেন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ অগ্রাধিকার। আর মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক স্পষ্ট বলেছেন ভারতকে অবশ্যই রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে, নয়তো বাণিজ্য চুক্তি হবে না। এদিকে খবর বেরিয়েছে ট্রাম্প ব্যক্তিগতভাবে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করেছেন যেন ভারত আর চীনের উপর 100% নিষেধাজ্ঞা বসানো হয়, যাতে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ থামাতে বাধ্য হয়। এই দ্বিমুখী আচরণ বা ডাবল স্পিক ভারত সরকার ও ব্যবসায়িক মহলে অনেকেই হতাশ করেছে। তারা ভেবেছিল মোদি ট্রাম্পের সমঝোতা পরিস্থিতি সামলাবে আর বাণিজ্য আলোচনাও এগোবে। বাস্তবে দেখা গেল ভারত ও ব্রাজিলকে 50% পর্যন্ত সর্বোচ্চ মার্কিন শুল্ক দিতে বলা হচ্ছে, যার ফলে ভারতীয় টেক্সটাইল রপ্তানিকারকরা অর্ডার হারাচ্ছেন। ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি আনন্দ নাগেশ্বরন বলেছেন এই শুল্কের ফলে ভারতের জিডিপির 0.5% পর্যন্ত ক্ষতি হতে পারে, আর চাকরির ক্ষেত্রেও প্রভাব পড়বে। তাত্ত্বিকভাবে ভারতের কাছে রাশিয়ার তেল আমদানি কমানোর দাবি মানা যেত যদি সেটা এত একতরফা আলটিমেটাম আকারে না দেওয়া হতো। 2018-19 ভারত, ইরান ও ভেনেজুয়েলার তেল কেনা বন্ধ করেছিল মার্কিন চাপের মুখে, কিন্তু 2025-এ রাশিয়ার ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। কারণ একদিকে তেল উপরের নিষেধাজ্ঞা ও শুল্কের বাড়তি খরচ ভারত হয়তো সামলে নিতে পারবে, কিন্তু অন্যদিকে মার্কিন চাপে নথি স্বীকার করলে ভারতের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা আন্তর্জাতিক মঞ্চে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পরবর্তী এডিটোরিয়াল, সোশ্যাল মিডিয়ায় প্রতারণা। ডিজিটাল অর্থনীতির উপর নজরদারি চালাতে প্রায়শই অসম অনুপাতে সম্পদের প্রয়োজন হয়, এবং হায়দ্রাবাদের সাম্প্রতিক একটি ঘটনা দেখায় কেন এটি জরুরি। এক অবসরপ্রাপ্ত চিকিৎসক ইনস্টাগ্রামে একটি ভিডিও দেখে প্রায় 20 লাখ টাকার বেশি বিনিয়োগ করেন। ভিডিওটিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে একটি বিনিয়োগ প্রকল্পের সমর্থন করতে দেখা যায়, কিন্তু ভিডিওটি ছিল ডিপ ফেক। একই ধরনের ভিডিও অন্যান্য জননেতাদের নিয়েও ছড়িয়ে পড়েছে, যাতে প্রতারণামূলক ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মগুলো বিশ্বাসযোগ্যতা বাড়ানো যায়। এই ধরনের প্রতারণা সাধারণ মানুষের সীমিত প্রযুক্তিগত জ্ঞান, ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের নিয়ন্ত্রক ফাঁকফোকর ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডিপফেকের নতুন ব্যবহার এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সীমিত প্রতিক্রিয়া সবকিছুকেই কাজে লাগায়। স্মার্টফোনের ব্যাপক প্রসার সত্ত্বেও অনেক ব্যবহারকারী এখনও অনলাইন প্রভাব বা প্রতারণা শনাক্ত করতে অক্ষম এবং দ্রুত মুনাফা ও কৃত্রিম প্রমাণের লোভে সহজেই ফাঁদে পড়েন। রিটার্ন বা লাভ তোলার চেষ্টা ব্যর্থ হলে তবেই সাধারণত অভিযোগ ওঠে। জনসচেতনতার প্রচার এখনও অসম এবং সাধারণ পর্যায়ে সীমাবদ্ধ, ফলে ক্রমশ জটিল প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থেকে যায়। বেশিরভাগ দেশই ভারতের মতো এগুলিকে এখনও প্রচলিত সিকিউরিটিজের মতন স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেনি, ফলে প্রতারকরা অবাধে কাজ করার সুযোগ পায়। তাদের অনেকেই বিদেশে হোস্ট হয়, জটিল ওয়ালেট শৃঙ্খলের মাধ্যমে পরিচালিত হয় এবং রাতারাতি অদৃশ্য হয়ে যেতে পারে। পুলিশের সক্ষমতা বাড়ালেও তাদের ক্ষমতা জাতীয় সীমানায় থেমে যায়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি, যেগুলো এই ধরনের প্রতারণার মূল মাধ্যম, প্রায় নিষ্ক্রিয় প্রতিক্রিয়া জানায়। ইনস্টাগ্রামের মতন কিছু সংস্থা প্রতারণা এড়ানোর পরামর্শ প্রকাশ করে এবং রিপোর্ট করার সুযোগ দিলেও প্রতারণামূলক ভিডিও ও অ্যাকাউন্টগুলো অপসারণ না হওয়া পর্যন্ত সহজলভ্য থাকে। প্ল্যাটফর্মগুলি নীতি মূলত ব্যবহারকারীর স্ব-সুরক্ষার উপর জোর দেয়, সক্রিয় শনাক্তকরণের উপরে নয়। এর ফলে প্রতারণাগুলি যথেষ্ট সময় ধরে ঘুরতে থাকে, যাতে ভুক্তভোগীরা ফাঁদে পড়ে যায় এবং তারপর সেগুলি সরানো হয়। বিশ্বজুড়ে বিপুল কন্টেন্টের কারণে ম্যানুয়াল রিভিউ ধীর হয় এবং স্বয়ংক্রিয় মডারেশন সিস্টেম এখনও পরিবর্তিত বা কারসাজি করা ভিডিও শনাক্ত করতে সীমাবদ্ধ। যেহেতু তারা বেসরকারি সংস্থা এবং ব্যবহারকারীর সম্পৃক্ততা থেকে লাভবান হয়, তাই তারা আপলোডগুলির কঠোর পর্যবেক্ষণ এড়াতে চায়। এর ফলে ডিপফেক প্রতারণাকে পদ্ধতিগত দুর্বলতা হিসেবে ধরা ঠিক হবে না, বরং বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হয়। এক্ষেত্রে 3টি পদক্ষেপ জরুরি। প্রথমত, সরকারকে নিবন্ধন, তথ্য প্রকাশ ও সীমান্ত পার সহযোগিতার মানদণ্ড নির্ধারণ করতে হবে, যাতে প্রতারণামূলক প্রকল্পগুলির সুযোগ সীমিত হয়। দ্বিতীয়ত, প্রযুক্তিগত জ্ঞান বা ডিজিটাল সাক্ষরতা জননীতির অগ্রাধিকার হতে হবে। সচেতনতা কর্মসূচি অব্যাহত রাখতে হবে এবং কেবল পুলিশ বিভাগের সক্রিয় পর্যায়ক্রমিক প্রচারে সীমাবদ্ধ না থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা চালাতে হবে। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে প্রতারণামূলক কন্টেন্ট স্বতঃপ্রণোদিত হয়ে সরাতে বাধ্য করতে হবে। এই পদক্ষেপগুলি না নিলে এই ধরনের প্রতারণা মানুষের জীবন ও সম্পদের উপর বিশাল ক্ষতির বোঝা চাপাবে। আজকে এডিটোরিয়াল এ পর্যন্তই। ধন্যবাদ।